শহরের ব্যস্ততম মোড়। মানুষের কোলাহল আর গাড়ির হর্নের শব্দে কান পাতা দেয়। আমি ফুটপাত ধরে আনমনে হাঁটছিলাম। হঠাৎ ভিড়ের মধ্যে চেনা একটি অবয়ব দেখে আমার পা থমকে গেল। সেই চুল বাঁধার ধরন, সেই হাঁটার ভঙ্গি সবই বড্ড চেনা। 3 বছর আগে যে মুখটা আমার পৃথিবী ছিল, আজ সে এক অচেনা পথচারী। আমি দোটানা গাটিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম তার দিকে। বুকটা ঢিপ ঢিপ করছে। পেছন থেকে খুব নিচু স্বরে ডাক দিলাম, অনামিকা। অপ্রত্যাশিতভাবে নিজের নাম শুনে চমকে ঘুরে তাকালো সে। চোখে মুখে বিস্ময় আর অবিশ্বাসের ছায়া। তুমি এখানে? হ্যাঁ, আমি। এভাবে এখানে দেখবে বলে হয়তো আশা করনি, তাই না? না মানে আসলে ইয়ে তা দেশে কবে ফিরলে? শুনলাম যে বরের সাথে নাকি এখন বিদেশেই থাকছো। হ্যাঁ, তুমি জানলে কি করে? খবর রাখতে হয় তাই জানি। তা তোমার বর কোথায়? তাকে দেখাবে না? আছে আশেপাশেই, এলে তোমার সাথে পরিচয় করিয়ে দেব। কি বলে পরিচয় করাবে শুনি? আমি তোমার প্রাক্তন এটা বলবে? আমার এমন প্রশ্নের জন্য হয়তো ও প্রস্তুত ছিল না, তাই কথাটা ঘুরিয়ে নিয়ে উল্টে আমাকেই জিজ্ঞেস করলো। কি করছো এখন? জব পেয়েছো? জব তো তোমাকে হারাবার আগেই পেয়েছিলাম অনামিকা। তুমি হয়তো বলে গেছো। তোমার পরিবার তো বললো এত কম টাকার স্যালারি পাওয়া ছেলের সাথে মেয়ের বিয়ে দেবে না। তুমিও তো তখন চুপ ছিলে। শুনলাম তোমার বরের বেতন নাকি মাসে লাখ টাকার মতো। হ্যাঁ, অমনি হবে, আমি ঠিক জানি না। এরপর আমরা নিঃশব্দে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই পুরনো চৌমাথার মোড়ে। এখানেই আমাদের কয়েকশো বিকেল কেটেছে। আমি অনামিকাকে একটু দাঁড়াতে বলে রাস্তার ওপাশের ঝালমুড়িওয়ালার কাছে গেলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম হাতে একটা ঠোঙা নিয়ে। এই নাও, ধরো এটা। কি এটা? তোমার প্রিয় ঝালমুড়ি। বরাবরের মতো ঝালটা একটু বেশি দেওয়া আছে। এখনো মনে রেখেছো এসব? এত সহজে কি করে বলি বলো তো? আমি পকেট থেকে ওর প্রিয় সেই চকলেটগুলো বের করে ওর হাতে তুলে দিলাম। অনামিকা বিমূঢ় হয়ে তাকিয়ে রইল আমার দিকে। আমি সেদিকে নজর না দিয়ে আপন মনে ঝালমুড়ি খেতে লাগলাম। অনামিকা ঝালমুড়ি খাওয়া শেষ করে এদিক ওদিক কিছু একটা করছিল। আমি তক্ষুনি নিজের জলের বোতলটা ওর দিকে এগিয়ে দিলাম। এই মেয়েটা এমনই, ঝালমুড়ি খাওয়ার পরপরই জল লাগবেই ওর। আরে কি হয়েছে, কাঁদছো কেন তুমি? বড্ড ঝাল হয়েছে আজ। আমি জানি এর চেয়েও বেশি ঝাল খেয়েও ও কাঁদে না। তবু আমি অবুঝের মতো চুপ করে থেকে পকেট থেকে একটা পুরনো রুমাল বের করে ওর দিকে পাড়িয়ে দিলাম। রুমালটার কোণায় ওরই নিজের হাতের করা সূচিকর্ম। আমি কোনোদিন এটা কাছছাড়া করিনি। এটা এটা এখনো রেখেছো? হুম, সবসময় এটা আমার সঙ্গেই থাকে। তোমার বউ কিছু বলে না? ওই রুমালটা ধুয়ে ভাঁজ করে যত্ন করে রেখে দেয়। এই দাঁড়াও 1 মিনিট, ওর সঙ্গে আমি তোমার কথা বলে দিই। অনামিকা বারণ করা সত্ত্বেও আমি ফোন লাগিয়ে আমার স্ত্রী কাকুরের সঙ্গে ওর কথা বলে দিলাম। ওরা কি বললো আমি জানি না, তবে ফোনটা ফেরত দেওয়ার সময় অনামিকার গলায় একটা অদ্ভুত হাহাকার শুনতে পেলাম। বড্ড হিংসা হয় তোমার সুখ দেখে। আমার কপালে যদি এমন সুখ থাকতো। আমি কোনো উত্তর দিলাম না, শুধু একটা বিষণ্ণ হাসি দিলাম। একটু পর রাস্তার অন্য পার থেকে একজন লোক অনামিকাকে হাত দিয়ে ইশারা করে ডাকছে। আমি বুঝতে পারলাম ওইটাই হয়তো অনামিকার স্বামী। আমার চেয়েও বেশি হ্যান্ডসাম দেখতে সে। তার কাছে আমি কিছুই না। অনামিকা তাকে ফোন করে অনুরোধ করলো এ পাশে আসার জন্য। তুমি একটু এদিকে আসো না, আমি একা রাস্তা পার হতে ভয় পাই জানো তো। ওর বর কি বলল আমি শুনতে পেলাম না, তবে অনামিকার মুখ দেখে মনে হলো লোকটা আসবে না বলে সব জানিয়ে দিয়েছে। আমি ম্লান মুখে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকালাম। আমি রাস্তাটা পার করে দেব। হাত ধরে রাস্তা পার হওয়াটা অনেক আগেই ভুলে গেছি আমি। নতুন করে আর মনে করতে চাই না। আমাদের পথ তখন একই ছিল। এখন তুমি ভিন্ন পথযাত্রী, আমিও ভিন্ন। আমাদের পথটা
বেঁকে গেছে, সেটা বক্ররেখায় পরিণত হয়েছে। এ পথের বাঁক মেলাতে এসো না আর। ক্ষণিক সময়ের প্রাপ্তি আমায় কুমড়ে কুমড়ে মারবে। আমাকে আমার মতো সামলে নিতে দাও। অনামিকা চলে যাওয়ার জন্য পা বাড়ালো। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চাইল আমার। আমি শেষবারের মতো তীব্র যন্ত্রণায় একটা প্রশ্ন ছুড়ে দিলাম, তুমি ভালো আছো তো অনামিকা? অনামিকা থামলো, কিন্তু পিছন ফিরে তাকালো না। ছলছল চোখ এক মুহূর্তে আমার দিকে তাকিয়েও ভিড়ের মধ্যে হাঁটা দিল। মন চাইছিল একটা বার ওকে ডাকি, ডেকে বলি এখনও ভালোবাসি, কিন্তু পরক্ষণেই মনে হলো আমাদের পথ তো সত্যি বেঁকে গেছে। এই পথের বাঁক আর কোনো দিন মেলার নয়। অনামিকা চলে যাওয়ার পর আমি ঠায় দাঁড়িয়ে রইলাম চৌরাস্তার মোড়ে। ভিড়ের মাঝে ওর ধূসর রঙের শাড়িটা যখন মিলিয়ে গেল, তখন বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে গেল। হাতে থাকা ঝালমুড়ির ঠোঙাটা দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিলাম। স্মৃতির স্বাদ বড্ড নোনতা হয়। আমি ধীর পায়ে বাস স্ট্যান্ডের দিকে এগোলাম। পকেটে থাকা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলাম কাকলি কল করছে। ফোনটা কানে নিতেই ও পাশের শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, বাড়ি ফিরতে কি দেরি হবে? না, এই তো বাসে উঠবো। অনামিকার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ও কি মন খারাপ করলো আমার কথা শুনে? না রে, ও তোকে খুব হিংসে করছিল। বলছিল আমি খুব সুখে আছি। তুমি সত্যিই সুখে আছো তো? নাকি আজও ওই পুরনো রুমালটার সুতোয় হাত বুলিয়ে ওর কথা ভাবো? তুই তো সব জানিস কাকলি, তবু কেন জিজ্ঞেস করছিস আমাকে? জানি বলেই জিজ্ঞেস করি। আর শোনো, ফেরার সময় সাবধানে এসো। মেঘ করেছে খুব, বৃষ্টি নামতে পারে। ফোনটা রেখে আমি বাসের জানলার পাশে সিটটায় বসলাম। কাকলি মেয়েটা বড্ড অদ্ভুত। ও জানে আমি আজও একটা মৃত অতীতকে বয়ে বেড়াচ্ছি, তবুও কোনোদিন অভিযোগ করেনি। বরং আমার অগোছালো স্মৃতিগুলোকে ও যত্ন করে গুছিয়ে রাখে। ও জানে আমার হৃদয়ের একটা ঘর অনামিকার জন্য বরাদ্দ ছিল, কিন্তু ও সেই ঘরের দরজায় কোনো দিন করা নাড়েনি। ও আমার বর্তমানকে ভালোবেসেছে, অতীতকে নয়। বাস চলতে শুরু করেছে। জানলার কাছ দিয়ে বাইরে তাকালাম। আকাশটা সত্যি কালো হয়ে এসেছে। হুট করে অনামিকার কথা আবার মনে পড়ল। ও রাস্তা পার হতে ভয় পেত, কিন্তু আজও একাই সে বিশাল রাস্তাটা পার হয়ে গেল। হয়তো জীবন আমাদের এভাবেই বাধ্য করে একা চলতে। ওর বর ওকে নিতে আসেনি। এই ছোট্ট অবহেলাটুকেও ওকে কতটা পুড়িয়েছে আমি ওর চোখে দেখেছি। হঠাৎ মনে হল আমরা কি আসলেই সুখী? অনামিকা তার বিলাসবহুল জীবনে সুখ হচ্ছে, আর আমি মধ্যবিত্তের টানাটানিতে কাকলের ভালোবাসায় শান্তি করছি। সুখ আর শান্তি কি তবে আলাদা কিছু? হঠাৎ বৃষ্টি নামলো, ঝাপসা হয়ে এলো চারপাশ। পকেট থেকে সেই পুরনো রুমালটা বের করলাম। বৃষ্টির কয়েক ফোঁটা জানলার ফাঁক দিয়ে এসে রুমালটায় পড়ল। আমার মনে হলো আজ আমি একা কাঁদছি না। অনামিকাও হয়তো তার গাড়ির এসি রুমে বসে জানলার বাইরে তাকিয়ে কান্না করছে। আমাদের পথগুলো আর সত্যি বক্ররেখা। আমরা যত দূরই যাই না কেন কোনো দিন আর মিলবে না। কিন্তু এই সমান্তরাল পথ চলাই হয়তো আমাদের ভবিতব্য। অনামিকা তার রাজপ্রাসাদে ভালো থাকুক, আর আমি আমার ছোট্ট ঘরে কাকলির দেওয়া সেই উষ্ণ চাহার মমতায় ঢুকে থাকি। বাস থেকে যখন নামলাম তখন বৃষ্টি থেমে গেছে। পকেটে হাত দিয়ে অনুভব করলাম রুমালটা এখনো আছে, কিন্তু আজ আর ওটা বুকের ভেতর চিনচিন ব্যথা দিচ্ছে না। আজ কেবল ওটা একটা কাপড়, যার কারো কাজে কারো নাম লেখা নেই। আমি বাড়ির দিকে পা বাড়ালাম, যেখানে আমার জন্য কেউ অপেক্ষা করে আছে, যে আমায় হারাবার ভয় পায় না, বরং আমার সবটুকু নিয়ে ভালো থাকতে জানে। বাস থেকে নেমে গলির মোড়ে আসতেই দেখলাম কাকুরি ছাতা হাতে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই ও এগিয়ে এলো। ওর মুখে সেই চিরচেনা মায়া ভরা একটা হাসি। আমি জানতাম তুমি ছাতা নাওনি। ভিজেছ তো? না, বেশি ভিজিনি। তুমি কেন এলে এই বৃষ্টিতে? আসতে হয়, কারো কারোর জন্য মায়া জমিয়ে রাখতে হয়। আমি চলো, ঘরে চলো।
আমি কাকলের ছাতার নিচে হাঁটতে শুরু করলাম। আমার এক কাঁধ ভিজে যাচ্ছে, অন্য কাঁধ কাকলের শরীরের উত্তাপে ঢাকা রয়েছে। ঠিক এই সময় শহর থেকে কয়েক মাইল দূরে একটা দামি এসইউভি গাড়ির ভেতর কি হচ্ছিল তা আমি কল্পনা করতে পারছিলাম। গাড়িটা ঝড়ের গতিতে ছুটছে। স্টিয়ারিং ধরে আছে অনামিকার স্বামী নিলয়। তার চোখে মুখে বিরক্তি। এসি চলছে পুরো দমে, কিন্তু গাড়ির ভেতরের গুমোট ভাবটা কাটছে না। এত দেরি করলে কেন? আমার মিটিং ছিল জানো না? রাস্তার ওপাশে আটকা পড়েছিলাম, তোমাকে তো ফোন করলাম। ওপাশে গিয়ে তোমাকে রিসিভ করার মতো সময় আমার নেই অনামিকা। আমি অনেক কষ্টে এই পজিশনে এসেছি। সারা দিন রাস্তায় রাস্তায় রোমান্টিক হওয়ার সময় আমার হয় না। অনামিকা কোনো উত্তর দিল না। সে জানলার বাইরে তাকিয়ে রইল। তার হাতে থাকা অমির দেওয়া চকলেটের প্যাকেটটা সে শক্ত করে মুঠোয় ধরে রেখেছে। নিলয় একবার আর চোখে চকলেটগুলোর দিকে তাকালো। ওই নোংরা চকলেটগুলো কোথা থেকে কিনলে? ফেলে দাও সব, তোমার সুগার লেভেল বাড়ছে। অনামিকা চকলেটগুলো ফেলল না, বরং ব্যাগের একদম গভীরে লুকিয়ে রাখল। সে জানলার কাছে নিজের প্রতিবিম্ব দেখছিল। 3 বছর আগের সেই মেয়েটা আর এই দামি গয়নায় মোড়ানো মেয়েটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আজ তার হাতে দামি ব্যাগ আছে ঠিকই, কিন্তু হাত ধরার মতো কেউ নেই। আজ সে একাই রাস্তা পার হতে শিখে গেছে, কিন্তু গন্তব্যটা বড্ড অচেনা। হঠাৎ করেই অনামিকা বলে উঠল, আজ একজনের সাথে দেখা হলো। কার সাথে? কেউ না, ফেলে আসা একটা সময়। অদ্ভুত কথা বলা বন্ধ করো অনামিকা। শোনো, রাতে ডিনারে বাইরে যেতে হবে, রেডি থেকো। অনামিকা আর কথা বাড়ালো না। সে বুঝে গেছে নিলয়ের সাথে তার কথা বলা মানেই অরণ্যের রোদন। সে আবার সেই পুরনো রুমালটার কথা ভাবল, যা অমি আজও বয়ে বেড়াচ্ছে। আর সে বয়ে বেড়াচ্ছে এক রাশ মিথ্যে আভিজাত্য আর একলা জীবন। ঘরে ঢুকে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। কাকলে 1 কাপ ধোয়া ওঠা চা টেবিলে রেখে গেল। আমি জানলার পাশে বসলাম। বৃষ্টি আবার নামছে। পকেট থেকে সেই রুমালটা বের করে টেবিলের উপর রাখলাম। কাকলে এসে আলগোছে রুমালটা হাতে নিল। ও কিছুক্ষণ ওটার দিকে তাকিয়ে থেকে ডয়ারে রাখা কিছু একটা সুগন্ধি শিশি বের করলো। রুমালটায় সামান্য একটু সুগন্ধি ছিটিয়ে ওটা সুন্দর করে ভাঁজ করে আমার দিকে এগিয়ে দিল। পুরনো স্মৃতিগুলো মাঝে মাঝে ঝালিয়ে নিতে হয় অমি, না হলে নতুন দিনগুলোর স্বাদ বোঝা যায় না যে। তবে হ্যাঁ, এটা মনে রেখো যে ভেজা রুমাল বেশিক্ষণ পকেটে রাখলে অসুখ করে। আমি কাকলের দিকে তাকালাম। এই মেয়েটা আমার জীবনের সেই ধ্রুবতারা, যে পথ হারানো নাবিককে তীরে ফিরিয়ে এনেছে। আমি ওর হাতটা ধরলাম। কাকলি, অনামিকা বলেছিল ও আমাকে হিংসে করে। আজ বুঝলাম হিংসেটা ও আমাকে নয়, আসলে তোমাকে করছিল। কাকলি কিছু বলল না, শুধু আমার কাঁধে মাথা রাখলো। বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। আমার আর অনামিকার পথ দুটো এখন দুটি আলাদা বিন্দুতে মিশে গিয়েছে। সে তার ঐশ্বর্যের খাতায় বন্দী এক নিঃসঙ্গ পাখি, আর আমি আমার ছোট্ট তীরে ডানা মেলা এক মুক্ত মানুষ। আমাদের গল্পের শেষটা হয়তো এমনই হওয়ার কথা ছিল, যেখানে কোনো মিলন নেই, কিন্তু এক অদ্ভুত ধরনের মুক্তি আছে। আমি ডয়ারের রুমালটা রেখে দিলাম। আজ থেকে ওটা আর আমার পকেটে থাকবে না, ওটা থাকবে আমার স্মৃতির আর্কাইভে। কারণ আমার বর্তমানটা এখন অনেক বেশি রঙিন। সেই দিনের পর আরও 2 বছর কেটে গেছে। চৌরাস্তার সেই মোড়টা আগের মতোই আছে, শুধু ঝালমুড়িওয়ালার জায়গায় এখন একটা ছোট্ট স্টল তৈরি হয়েছে। আমি এখন আর সেই পথ দিয়ে সচরাচর হাঁটছি না। অফিস থেকে ফেরার পথে আজ হঠাৎ একটা কাজে ওদিকে নামতে হলো। শহরের এক কোণে একটা আর্ট গ্যালারিতে প্রদর্শনী চলছে। কাকলি জোর করলো যাওয়ার জন্য। সেখানে ঢোকার মুখে হঠাৎ চোখ আটকে গেল এক কোণায় টাঙানো একটা ছবির দিকে। ক্যানভাস জুড়ে একজোড়া হাত, যারা একে অপরকে ছুতে গিয়েও ছুতে পারছে না। মাঝখানে একটা আঁকাবাঁকা লালচে রেখা। ছবিটা নিচে ছোট্ট করে লেখা রয়েছে বক্ররেখা।
আমি থমকে দাঁড়ালাম। ছবি আঁকার স্টাইলটা বড্ড চেনা। অনামিকা আঁকতে খুব ভালোবাসত, যদিও শ্বশুরবাড়িতে এসবের কদর ছিল না। ছবিটা নিচেই শিল্পীর নাম লেখা রয়েছে, অনামিকা চৌধুরী। অমিত, দেখেছো কত গভীর কষ্ট থেকে মানুষ এমন ছবি আঁকতে পারে? এই বক্র রেখাটা আসলে বিচ্ছেদ নয়, এটা হলো বেঁচে থাকার লড়াই। ঠিক বলেছিস। কেউ কেউ এই রেখার টানে ফিরে আসে, আবার কেউ এই রেখাকেই নিজের গন্তব্য বানিয়ে নেয়। হঠাৎ ভিড়ের মাঝে একজন মহিলাকে দেখলাম, সেই অনামিকা। তবে তার পরনে আজ দামি সিল্কের বদলে সাধারণ সুতির শাড়ি। চোখে মুখে সেই জৌলুস নেই, তবে এক ধরনের অদ্ভুত স্থিরতা আছে। সে এখন একজন নামকরা চিত্রশিল্পী। শুনলাম সে তার সেই ঐশ্বর্যের সংসার ছেড়ে এখন একাই থাকছে। নিলয়ের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে অনেক আগে। অনামিকা আমাকে দেখতে পেল, এবার সে চমকে গেল না কিংবা চোখও নামিয়ে নিল না, বরং ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো আর বলল, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তোমার ছবিটা দেখলাম, খুব সুন্দর হয়েছে। এটা আমার জীবনের শেষ ছবি অমিত। এরপর আমি আর বক্ররেখা আঁকবো না। এখন থেকে আমি শুধু আকাশ আঁকবো। আকাশের কোনো সীমা নেই, কোনো বিভাজন নেই। আমি কাকলির হাতটা শক্ত করে ধরে বললাম, আকাশটা অনেক বড় অনামিকা, সেখানে সবারই একটা নিজস্ব মেঘ থাকে। আশা করি তোমার মেঘটা তুমি খুঁজে পাবে। অনামিকা একবার কাকলির দিকে তাকালো। এবার তার চোখে হিংসে ছিল না, ছিল এক ধরনের শ্রদ্ধা। কাকলি, ওকে ভালো রেখো। ও খুব সাধারণ একটা মানুষ, কিন্তু ওর মনটা অনেক দামি। আপনি চিন্তা করবেন না, ও তো আমার জমানো পুঁজি। অনামিকা আর দাঁড়ালো না, সে তার গ্যালারির অন্য অতিথির দিকে এগিয়ে গেল। আমি আর কাকলি গ্যালারি থেকে বের হয়ে এলাম। বাইরে তখন গোদরের আলো। আজ পকেটে সেই রুমালটা নেই, ওটা আমি গত বছর বৃষ্টির দিনে ভাসিয়ে দিয়েছিলাম নদীর জলে। আজ আমার পকেটে শুধু বাড়ির চাবি আর বাচ্চার জন্য কেনা একটা ছোট্ট খেলনা। অনামিকার সঙ্গে আজ আমার দেখা হওয়াটা কোনো দুর্ঘটনা ছিল না, ছিল একটা পূর্ণতা। আমাদের পথগুলো বক্ররেখা হয়ে একে অপরকে ছড়িয়ে অনেক দূর চলে গেছে। আর কোনোদিন দেখা হলেও আমাদের ভেতরে সেই পুরনো ক্ষতটা আর রক্তক্ষরণ ঘটাবে না। আমরা যে যার মতো ভালো আছি, কেউ আভিজাত্য হারিয়ে নিজের সত্তা খুঁজে পেয়ে, আর কেউ পুরনো মায়া ত্যাগ করে নতুন করে মায়ের ঘর বেঁধে। বক্ররেখাগুলি হয়তো কোনো দিন মেলে না, কিন্তু তারা একে অপরের অস্তিত্বকে স্বীকার করে নিয়ে পাশাপাশি বয়ে চলে আজীবন।